একদিন মনে আছে দিরাই ব্রাঞ্চে আমি গেছি, আমি শ্যামারচর ব্রাঞ্চে, তো দিরাই ব্রাঞ্চে গেছিলাম যে টিএনওর সাথে পরিচয় হয়ে আছি, টিএনও তখন হয়ে গেছে, একটু পরিচয় হয়ে আসি, গেলাম, খেয়ে আপনি মানে ব্রেকের লোক হলেই আমি তো ত্রাণ সংঘ বলতাম অনেক সময়, ত্রাণ সংঘ থেকে আসছে, কী জন্য আসছে, কারণ ওনারা জানে এসেই ব্রিফড হয়ে যায় যে এরা হলো গন্ডগোল বাধায়, কী যাবে, তো ওনারা ধরেন সকালবেলা চা খাবে, তো সুতরাং আমাকে ডাকার দূরের কথা অফিসেই ঢুকতে দিচ্ছে না। মনে মনে খুব রাগ হইতো, তো হঠাৎ লেখাপড়া তো আমাদের তো বেশি জানিস না, কিন্তু আমাদের জায়গায় দিলে না, দাঁড়িয়ে দিল আর কি দেবো, তা আমরা আবার যেহেতু কীভাবে এই ব্যাটারকে ঠিক করব। এই ট্রেনের মনে আছে আমার, এই ট্রেনকেই আমি 25 কিলোমিটার রাস্তা দিরাই থেকে শ্যামারচর, ওটাতে বৃক্ষরোপণ করেছি, সরকারের রাস্তা উন্নয়ন করেছে, বৃক্ষরোপণ করে 25 বছরের জন্য শ্রমজীবীর নামে নিয়েছি, লিজ নিয়েছি, 2 দিকে গাছ লাগাবে, সবজি গাছ লাগাবো, এমনি টিম্বার ট্রি লাগাবো, ফ্রুটস ট্রি লাগাবো, এই রুমের কতটা সবজি হলো গরিব মানুষের, টিম্বার ট্রির প্রুনিং করে যে ডাল হবে সেগুলো গরিব মানুষের, টিম্বারটার 50-50 ভাগ, ওই রকম সবজিটা গরিব মানুষ পাবে, ওই রকমের ডিড অফ কন্ট্রাক্ট তৈরি করে শ্রমজীবীদের সাথে তার এই করেছি, এবং তাকে প্রলুব্ধ করেছি আমরা, টিভিতে খবর দেবে, পেপারে নাম উঠবে, সিলেটে আপনি হাওড় এলাকায় আছেন, প্রমোশন পাবেন ভালো জায়গায়, সো ওভাবে আমাদেরকে করতেছে। শেষ পর্যন্ত এমন হয়েছে, আমি বলি যে আরেকজন ট্রেনে এসছে, ওই ট্রেনেও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি হাওড়ে যায় হলো, ট্রেনও হলো, ও বেচারা তো একবারে ডাঙায় গিয়ে পানির আপনার ডাঙায় গিয়ে পড়লো, তার বউ বাচ্চা ঢাকায় থাকে, আমি তাকে আমার ছিল, আমাদের তো উদ্দেশ্য তাদের সাথে খাতির করা, তো আমার একটা ক্যাসেট প্লেয়ার ছিল, এটা তাকে দিয়ে দিছি, সে ক্যাসেট প্লেয়ারটা সে শুনে, আমার একদম তার সাথে খাতির, এক সময় আমি তার সাথে তারই রুমে থাকি, দিরাইতে গেলে, আমি তো গ্রাম এলাকায় আমার অফিস, দিরাইতে গেলে ওনার সাথে থাকি, আমার বন্ধু হয়ে গেল। শেষে আমি যখন আস্তে আস্তে 4 বছর 3 বছর হলো, তখন শেষে কি হলো, আমরা করতাম কি, শ্রমজীবীদের ওখানে অনেক পতির জমি আছে, 100 একর করে জমির একটা বান্ডেল করতাম, বান্ডেল করতে আমার একটা ফরওয়ার্ডিং থাকতো, এইটার মধ্যে আমার ফরওয়ার্ডিং দিতে টিএনও সাহেবের সাথে হয়েছিল, এগুলো সব বন্দোবস্ত দিয়ে দিবে শ্রমজীবীদের, তার মানে চা খাওয়ার জন্য রুমে ঢুকতে দেয়নি, অবদস্ত, তারপরে রিকমেন্ডেশন ওই যাওয়া লাগে না, অন্য যে কোনো লোক রিকমেন্ডেশন নিয়ে প্রত্যেক ব্রাঞ্চের থেকে লোক গিয়ে আমাদের রিকমেন্ডেশন দেখলেই, ব্র্যাকের প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর রিকমেন্ডেশন দেখলে ওইগুলো দিয়ে দেবে। সো এইগুলো ছিল রেজিস্ট্রার ওখানে। ততদিনে ধরুন 82-83 হয়ে গেল, তখন ওই ব্র্যাকের কি হচ্ছে, গ্লোবালি ব্র্যাকের হচ্ছে প্রজেক্ট কনসেপ্ট থেকে ব্র্যাক বেরিয়ে আসার চেষ্টা করছে সারা বাংলাদেশে, ইন্টিগ্রেটেড প্রজেক্ট, তো ওইটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট বলা হলো, আউটরিচটাকে শুধু নন প্রোগ্রাম ওয়েব ডেভেলপমেন্ট এইভাবে আর থাকা যাবে না, কারণ খুবই হার্ডশিপ, আর এখানে যারা থাকে ওই সেখানে হয় নানান রকমের মিছিল হয়, ধরপাকড় হয়, তো এখানে চাকরি করতে এসে খুবই ত্যাগী লোক না হলে এটা করবে না, একটা মনে হচ্ছে যেন এটা সংগ্রাম করতে এসেছি, পলিটিক্যাল একটা যুদ্ধ করতে এসেছি, সবাই তো চাকরি হিসাবে এটাকে নেবে না, তো ব্র্যাক বড় হইতে চাইলে তো আরেকটু লিবারেল করা দরকার, একটু সহজ করা দরকার, ব্র্যাক যদি বড় হইতে চায় তাহলে বলা হবে যে ওখানে কিছু লোন টোন থাকুক, এত অ্যাগ্রেসিভ ইয়েটা না থাকুক, প্রজেক্টগুলো যেভাবে আমরা মাইক্রো ক্রেডিটও চালাচ্ছি, বিভিন্ন ইনকাম জেনারেশন প্রোগ্রামও চালাচ্ছি, ইনস্টিটিউশন বিল্ডিংও করছি, ট্রেডিংও হচ্ছে, তো এইরকমের কনসেপ্টটা, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের কমন কনসেপ্টগুলোই সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হোক, তাহলে মানিকগঞ্জ প্রজেক্টটার থাকা দরকার কি, চাল্লা প্রজেক্টটার থাকার দরকার, তাহলে তো সব একই হয়ে যেতে পারে। তো এইটা করার আগে যখন ছিল, আমরা আবার করতেছিলাম কি, শ্রমজীবী শক্তি বানাচ্ছিলাম আমরা, ওই যে গ্রামে যখন সংগঠিত শক্ত হয়ে গেলো, তখন আমরা বলছি ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলে, উপজেলা লেভেলে আমরা বানাই, শ্রমজীবী শক্তি বানাই, সংগঠন বানাই, ব্র্যাক হচ্ছে তো ব্র্যাকের সংগঠন করছে, শ্রমজীবীরাও একটা আলাদা শক্তি হিসেবে, কারণ ব্র্যাক তো সহযোগী শক্তি, তাহলে ব্র্যাকের আমরা তাদেরই আলাদা সংগঠনের নামও হোক, শ্রমজীবী গ্রাম সংগঠন, শ্রমজীবী ইউনিয়ন সংগঠনের ফেডারেশন, থানা ফেডারেশন, এবং আপনার মানিকগঞ্জ ফেডারেশন, শাল্লা ফেডারেশন, আউটরিচে যেমন যশোর ফেডারেশন, টাঙ্গাইল ফেডারেশন, জামা, এরকমের করে করে আসলো যে হোল এলাকা মিলে এরকমের ফেডারেশন হোক, থানা লেভেলে, লেভেলে, তো তখন আমরা শ্রমজীবী মহিলা শক্তি হিসেবে ওই বিভিন্ন জায়গায় ডেভেলপ করলো। একসময় তখন মনে করা হচ্ছিল, কেন করা হচ্ছিল এটা, যে আমাদের সামনে হলো কুমিল্লা বার্ডের এক্সাম্পল আছে,
আক্তার হামিদ খানের বার্ডে, ওইখানে যেমন দ্বিস্তর বিশিষ্ট ডিপ্লোমেটি, তাহলে ব্র্যাক হবে একটা স্তর আর শ্রমজীবেরও আর একটা স্তর, আমাদের দ্বিস্তর অন্য রকমের। তো এইটা হোক, তো ব্র্যাক আস্তে আস্তে স্কুইজ করবে, ওরা ক্ষমতা দখল করবে, ওরা ডিসিশন নেবে, তাদের একটা থাকবে। সাল্লাতে আমরা করেছিলাম শ্রমজীবী সচিবালয়, এটা আর কেউ করে নাই। সাল্লাতে আমরা সচিবালয় করেছিলাম, সচিবালয়ের ফান্ড হয়েছিল, ওই যে ধান কিনলাম বললাম না, আমরা সচিবালয়েরও ফান্ডের জন্য ধান কিনতাম, এবং সংগঠন তৈরি হবে কীভাবে, খাবে কীভাবে, প্রতি মাসে একটা মিটিং হয়, তখন আমরা বলতাম, ওইভাবে মিটিংগুলো হতো, যে মিটিংয়ে আসবে সে বাড়িতে থাকলেও তো খেত, তার চালটা নিয়ে আসবে সে, এখানে যে 3 বেলা খাবে 3 বেলার চাল নিয়ে আসবে বাড়ি থেকে পার্টিসিপেন্টসরা। আর কোনো সংগঠন কাউকে দায়িত্ব দিতাম যে তোমরা তেল নিয়ে আসবা, কেউ আবার ওই লবণ মরিচ নিয়ে আসবা, লবণ নিয়ে আসবা, কেউ সবজি নিয়ে আসবা, ওইরকম। আর ব্র্যাক বহন করবে বাকি টাকাটা, রান্না বাড়া লাকড়ি, আর হলো দরকার হলে তেল শর্ট পড়লে তেল, না হয় অন্য কিছু মশলা শর্ট পড়ে ওইটা থালাবাটি আমরা দিব। তো ব্র্যাকও কন্ট্রিবিউটার, কিন্তু তোমাদের মিটিং, কারণ ব্র্যাক না থাকলে তো তোমাদের মিটিং তোমাদের করতে হবে, তোমাদের সংগঠন। সো এই মিটিংগুলো একজন সচিবও রাখা হলো, সচিবের ব্র্যাকের কর্মীকে একজনকে আমরা ওখানে ডিপুট করলাম, উনি হবে সচিব এলাকার। তখন সিদ্ধান্ত নিতে পারে শ্রমজীবীরা, মানিকগঞ্জ শ্রমজীবী সমিতি, তারা সিদ্ধান্ত নিতে পারে। তখন সিদ্ধান্ত হলো গ্রাম সরকার নির্বাচন হচ্ছে, ওখানে পার্টিসিপেট করতে হবে আমাদের, গ্রুপগুলো ম্যাচিউর হচ্ছে তো বিভিন্ন জায়গায়, জামালপুরে অন্য অন্য জায়গায়, চেয়ারম্যান হইতে হবে, মেম্বার হইতে হবে, তাইলে না ক্ষমতার লিগ্যাল ইয়ের মধ্যে আপনার ঢুকবে, এইন করবে। তো শ্যামারচরে ইতিহাস বলে ওখানে যে আমাদের একজন মহিলার নাম ছিল কদবানু, সে ছিল ওই যে বিধবা একজন রাজাকারের বউ, এবং তার হাজবেন্ড ছিল মসজিদের মুয়াজ্জিন রাজাকার। ওই মহিলা কদবানু, হাজবেন্ড তো মারা গেল, এই মহিলা বাবার বাড়িতে থাকে, কিচ্ছু নাই হাজবেন্ডের, বাপের ভাইয়ের বাড়িতে থাকে, ভাইরাও ভূমি, তারা আমাদের সমিতির সদস্য। আর এই মহিলা শ্রমজীবী ক্যাডার, সে আমাদের স্বাস্থ্যসেবিকা, সে আমাদের ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, কারণ তার তো খাওয়ার কোনো সঙ্গতি নেই, এবং সে ফুল টাইম সার্ভিস দেয় মানুষকে, ফুল টাইম। সমিতির কোনো প্রবলেম হয়ে গেলে দেখা গেলো কদবানুকে পাওয়া যাচ্ছে না, খুঁজে কোথায় গেলো 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না, দেখা গেল এক বাড়িতে একটা বাচ্চার ডায়রিয়া হয়েছে, যতক্ষণ না সুস্থ হয়েছে ওখানেই থাকছে। তো ওইভাবে দেখা গেলো অনেক সময় আমরাও খুঁজি, কদবানু গেল কোথায় গেল, দেখা গেলো 12 মাইল দূরে এক গ্রামে এক লোক অসুস্থ হয়েছে, সে ওখানে বসে তাকে শুশ্রূষা করছে। এক সময় সে আপনার চেয়ারম্যান হলো বিপুল ভোটে পাশ করে, সে চেয়ারম্যান শ্রমজীবী মহিলা, তাদের ভোটে, সরাসরি ভোটে। আবার আরেকজনকে আমি তৈরি করে দিয়ে আসছিলাম, কিন্তু সে পরে চেয়ারম্যান হয়েছে, আমি পরে দেখেছি। মহিলা শক্তির থেকে ওরা হয়েছে, তখন মহিলা শক্তির থেকেও উপরে চলে যাচ্ছে এখন একবারে সারা বাংলাদেশ বিবি সংগঠন, কোনো ওই পয়েন্টে নিউক্লিয়াস আকারে শক্তি আর হওয়ার দরকার নেই, যেটা 2 জায়গার থেকে হয়েছে। মহিলা শক্তি সাল্লা তো হতে পারছে না, কারণ আরঙের প্রোডাক্ট তৈরি করতে পারছে না, জামালপুর তৈরি করছে এইভাবে। জামালপুর হলো যেহেতু ওই যে সূচিকর্মের কাজ হলো, যেদিন থেকে সিদ্ধান্ত নিল, শেরাটনে যেদিন আসলো জামালপুরের প্রজেক্ট আর মানিকগঞ্জের প্রজেক্ট, তো সেখান থেকে ওরা তো এই রাস্তায় হাঁটা শুরু করলো। কিছু যখন যখন বিক্রি হয় না, তখন তাদেরই প্রোডাক্ট, জামালপুর আর মানিকগঞ্জের প্রোডাক্টই ওই আবার ফেরত নিতে হলো, আরঙের প্রয়োজনীয়তা অনুভব করলো, আরং হলো, ওরাও হলো প্রথম সাপ্লায়ার অফ দ্যাট প্রোডাক্ট। তারপরে বলা হলো তাহলে ওই একটা জায়গায় তো করতে হবে, গ্রামে গ্রামে তো হবে না, তো মানিকগঞ্জ প্রোডাকশন সেন্টার বানানো হলো। তারপরে বানানো হলো মানিকগঞ্জে, তো ওই দূরের ওই বেতিলা বালিরটেক এই সমস্ত মেয়েরাও থাকে, তাহলে ওখানে আরডিপি ব্রাঞ্চ আছে ব্র্যাকের, তো ব্রাঞ্চের মধ্যে একটা ছোটো করে একটা ঘর থাকে, যেখানে মেয়েরা হ্যান্ডিক্রাফ্টের কাজ করবে। তো এখন হ্যান্ডিক্রাফ্টের কাজ করছে, ব্লক প্রিন্টের কাজ করছে, তা এমব্রয়ডারি এন্ট্রি না হয় গ্রামের মেয়েরা করছে, পাঞ্জাবি নিয়ে যাচ্ছে, আবার কাজ শেষ করে দিয়ে যাচ্ছে, এটা করলো। কিন্তু ব্র্যাক মনে করলো যে আরঙে সিল্কের খুবই প্রয়োজন দেখা দিল, তো সিল্ক বলো যে আমরাও তো সিল্ক করতে পারি, তো সিল্ক তো রাজশাহীতে আছে, শুধু রাজশাহীতে হয়, তাহলে আমরা ওখান থেকে আনতে পারি কিনা, ওই ডাল আনতে পারি কিনা, ডাল এনে আমরা কাটিংস এনে আমাদের এলাকায় ব্রাঞ্চগুলোতে, প্রথম শুরু হলো মানিকগঞ্জে, তো মানিকগঞ্জের ব্রাঞ্চগুলো নার্সারি করে, 1 বিঘার নার্সারি করে ওখানে 1 বছর চারাগুলোতে 6 ফিট উঁচা করা হবে, এগুলো রাস্তার পাশে লাগানো হবে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তখন ব্র্যাককে এই কাজে, আমাদের এই স্বপ্নে সহযোগিতা করলো,
তুঁত গাছ লাগানো হলো। প্রথম মানিকগঞ্জে প্রথম লাগানো হচ্ছে তুঁত গাছের আগে ভেরেন্ডি গাছ। তো 2 বছরে ভেরেন্ডি গাছ ছিল, কিন্তু পানি আসলে তো এগুলো মরে যায়। আর তখন এই অত বড় বড় পোকা হইতো, এগুলো মালবেরি পোকা না, এইগুলোকে হলো আপনার তসর সুতা হইতো। তো এটা বড় পোকা, এটা পাগলা টাইপের ঋতু, একটু ভয় ভয় লাগে, মেয়েরা ভয় পায়, এগুলোই কি করতে পারে না। আর গাছগুলো যখন ওই 78-এর বন্যায় এগুলোই হয়ে গেলো, 79, 80-80-80রও বন্যা হলো, সবগুলো মানিকগঞ্জ এলাকার, মানিকগঞ্জ মির্জাপুর এলাকার ওই গাছগুলো মরে গেল। তখন এই ইন্টারিম পিরিয়ডে যে এই ভেন্না গাছ দিয়ে তাহলে সাস্টেনেবল প্রোগ্রাম হবে না, তাহলে অন্য কিছু বের করতে হবে। আবেদ ভাই তখন ইন্ডিয়াতে সেরিকালচার আছে এবং আমাদের রাজশাহীতে আছে। আবেদ ভাইয়ের মাথার থেকে এইগুলো আসলো। তখন আমিন ভাইয়ের সাথে কথা বললো, বলে তোমরা যাও, তোমাদের ওদিকে ব্রাঞ্চ আছে না, বলে কাটিং নিয়ে আসো, না পারলে ইন্ডিয়ার থেকে মালদার থেকে কাটিং নিয়ে আসো। তো এই কাটিং এনে ওই সিল্কের প্রোডিউস হলো, গাছ লাগানো হলো। WFP 3 কেজি করে গম দেয় পাহারার জন্যে, মেয়েরা পাহারা দেবে। এই 1/2 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার রাস্তা একজন পাহারা দেবে, 3 কেজি করে গম পাবে। এদেরকে কীভাবে রাস্তায় রাখা যায় করতো, নানান রকমের ক্যারিকেচার করতে হয়েছে আমাদের। মহিলারা থাকে না রাস্তায়, তারপরে একজনে মিথ্যা কথা বলে সে একেবারে তো পুয়ারেস্ট মেয়েগুলো এখানে থাকে, যাদেরকে নর্মাল ইনকাম জেনারেশন প্রোগ্রাম নিতে পারে না, তাদেরকে ইনকিউবেশন প্রোগ্রাম হিসেবে এটা করা হতো, যে তোমরা যারা আইসাদ ফাউন্ডেশনের যারা কর্মী হবে, তারা হচ্ছে একেবারে বটম লেভেলের কর্মীগুলো, তারা যারা নিজেরা ইনকাম জেনারেশনের কাজে নিজেরা সম্পৃক্ত হতে পারে না, সেই ক্যাপাসিটি নাই, লোন নিয়ে এটা করার মতো তাদের সে সাহস নাই বা সঙ্গতি নাই, যারা এগুলোই বিভিন্ন প্রোগ্রামে দেওয়া হচ্ছে। যেমন আইসাদ ফাউন্ডেশনের সূচিকর্ম হও, বাড়ি থেকে কাজ করো। আবার তাদের কিছুদেরকে বলা হলো তোমরা রাস্তায় হাঁটো, 3 কেজি গম পাবা ডেলি। তখন হাঁটতে গিয়ে করে কি, সকালবেলা ঠিক মতো আসে না, সন্ধ্যার সময় আবার চলে যায় আগের থেকে। আবার দেখা গেলে কয়েকটা মেয়েকে প্রেগনেন্ট পাওয়া যাচ্ছে, ওগুলো কোথায়, ওগুলো তো প্রেগনেন্ট হয়ে গেছে, এখন ওরা বন্ধ করে দেবো 3 কেজি গম, ইনহিউম্যান মনে হয়। তাহলে এখন মাঝখানে কোন পথে পাহারা হয় না, শেষে এমনভাবে করা হলো সাংঘাতিক চেক করে ওদেরকে বলে টলে, এই সময়ের মধ্যে অ্যাটলিস্ট বাবা প্রেগনেন্ট হয় না, তাহলে তোমার ইনকাম বন্ধ হয়ে যাবে, তোমাকে অন্য প্রোগ্রামে দিব। সো ব্রেক কাকে কোন প্রোগ্রামে নেওয়া যায়, সমিতিতে যারা ছিল একজন করবে মাথা ধরে ধরে, কাকে কোন প্রোগ্রামের সাথে ইনভলভ করা হবে, কাকে ব্লকে নেওয়া হবে, কাকে ক্ষুদ্র ব্যবসার সাথে করা হবে, কাকে আপনার মুরগি পালা, কাকে হাওড় এলাকায় হাঁস পালন, একেবারেই ধরে ধরে হেড টু হেড বিভিন্ন ইনকাম জেনারেটিং প্রোগ্রামের সাথে করবে। আর লোন দেওয়া হলে কী হবে, ট্রেনিং দেওয়া হলে কী হবে, কাদেরকে টার্কে ট্রেনিং দিতে হবে, বিভিন্ন রকমের ওই টার্কগুলো ডেভেলপ হচ্ছিল তখন, স্টাফদেরকেও তো ট্রেন আপ করাইতে হবে। এত জিনিস তো নতুন একটা ছেলে এসে বুঝবে না, সমাজের এত কিছু কি, সমস্ত ব্র্যাককে বোঝানো কেন আমাদের দরকার, এগুলো বোঝানোর জন্য ট্রেনিং সেন্টার জায়গায় জায়গায় ট্রেনিং সেন্টার হলো, ম্যাসিভ ট্রেনিং শুরু হলো, মেয়েরা ট্রেন্ড আপ হচ্ছে, প্রোডাক্টগুলো আবার আরঙের কাছে আসা শুরু হলো, মনে হলো যে আরেক রিলিফের মতো আরেক কর্মকাণ্ড শুরু হলো। ব্র্যাক আমাদের ব্রাঞ্চগুলোতে একবার তৈরি হলো, আমাদের তো 5-7 জনের একটা টিম, এখন 15-16 জনের টিম হয়ে যাচ্ছে, কারণ বাইরের জায়গার থেকে রিক্রুট করে আমাদের কাছে লোক পাঠানো হয়, যে তোমরা 3-4 মাসের মধ্যে তৈরি করে দাও লোক। আমাদের কাজ হচ্ছে নিজেদের প্রোগ্রাম নিজেরা চালানো, আর যারা আমাদের অন্য জায়গায় ভবিষ্যতের উন্নয়ন কর্মী, তাদেরকে তৈরি করে দেওয়াটা আমাদের ছিল একটা কাজ। এটা চললো প্রায় 84-85 পর্যন্ত, বুঝছেন। তো এখানে এসে আরেকটা কাজ হয়ে গেল, একবার ব্র্যাক বলো তো, এখন তো আমাদের একটা স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ হয়ে গেল। আমরা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি করছি, আমরা মাইক্রো ফিন্যান্স করছি, আমরা ইনস্টিটিউশন বিল্ডিংয়ের জন্য মানুষের স্কিল তৈরি করছি নানানভাবে। আর কি কিছু লাগে, এই 3টা কম্পোনেন্ট লাগে, আর কোনো কিন্তু রিসার্চ করছে কিন্তু বিভিন্নভাবে। আর নতুন কি ইনকাম জেনারেশন করা যায়, উন্নত মানের চুলা, বায়োগ্যাস, এগুলো সবজি, হাই ইল্ডিং ভ্যারাইটির সবজি চাষ, তাই না, এগুলো করছে নানান রকমের ইনকাম জেনারেশন। মেয়েদের বিশেষ করে ধরেন মুরগি, ততদিনে মুরগি পালন খালি মুরগ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, মুরগির বাচ্চা পালনও শিখে গেছে, ডেওল চিক গভর্নমেন্টের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, নানান রকমের খাইয়ে দাইয়ে নানান রকমের কায়দা করে গভর্নমেন্টের অফিসারদের বলা হলো আমাদের ভ্যাকসিন দেয় না ওনারা, কারণ ওরা মনে করে যে আমরা ভ্যাকসিন দিলে ওদের চাকরি থাকবে না। আমরা বললাম দেখুন, আপনাদের যে অ্যাম্পলগুলো দিবেন সেইগুলো ভ্যাকসিন রেজিস্টারটা আপনাদেরটাই দেন, আমরা এসে আপনার অফিসে বসে এটা লিখে দিব আমরা, আপনাদের না ব্র্যাকের কোথাও নাম থাকবে না, আপনাদেরই নাম থাকবে,
আপনাদের নামে আপনারা রিপোর্ট করেন, আমরা কোনো রিপোর্ট করবো না, কোথাও সাবমিট করবো না, অ্যাম্পেলগুলো খালিগুলো আপনাদের দিয়ে যাব, আপনারাই অডিট ফেস করতে পারবেন। সো এই সুযোগ করে দেওয়ার পরে তারা বা ঘরে বসেই সব কাজ 100% হয়ে যাচ্ছে, লোকদের প্রমোশন হচ্ছে, তারা পোলট্রি, লাইভস্টক, ফিশারিরও এরকম করছে। আমি হ্যাচারি, গভর্নমেন্টের হ্যাচারিগুলো আমরা ইউজ করতে থাকলাম, আমাদের ব্র্যাকেরও বিভিন্ন জায়গায় হ্যাচারি হলো। এটা আরেক যজ্ঞ শুরু হলো আর কি, ধর ইনকাম জেনারেশনের, এবং স্পেশালি ফর দি উইমেন অ্যান্ড চিলড্রেন ফোকাসড টার্গেট গ্রুপ অ্যাপ্রোচ। আমরা সাল্লাদ থেকে এবং মানিকগঞ্জ থেকে এবং সারা বাংলাদেশে আমরা এখন কিন্তু ওইটা ব্রেক করছি, প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। এখন এই সংগ্রাম করতে করতে 85 চলে আসলো। তো নতুন ব্রাঞ্চ হচ্ছে, ব্র্যাক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, ট্রেনিং সেন্টার 10-15টা হয়ে গেছে, ব্র্যাকেরও ব্রাঞ্চগুলো আপনার সবগুলো এর মধ্যে মাঝখানে আউটরিচ যখন চলছিল কি 16টা ব্রাঞ্চ করা হলো এর মধ্যে একবার, যে 82 পরে 16টা ব্রাঞ্চ করা হলো শুধুমাত্র রুরাল প্রোগ্রামকে, রুরাল ট্রেডিং ক্রেডিট অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম, RCTP, পরে আবার নামটা হলো রুরাল ক্রেডিট প্রোগ্রাম, RCP। এটা 16টা ব্রাঞ্চ হলো। এখন এসে 84-85 দিকে এসে ওই RCTP, আউটরিচ, ইন্টিগ্রেটেড প্রজেক্ট যা কিছু আছে সবাই মিলে একটা ব্রেকের প্রজেক্ট হবে, এটাকে RDP বলা হবে, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হবে। আর বাকিগুলো ওইগুলো ড্রেখাগুলো আপনার উঠায় দেওয়া হলো, অফ করে দেওয়া হলো। তখন এর মধ্যে আউটরিচের যে প্রজেক্ট ছিল, আউটরিচের যেগুলো ছিল, যশোরের ছিল, টাঙ্গাইল ছিল, জামালপুর ছিল, আর হলো জামালপুর উমেন্স প্রজেক্ট ছিল। উমেন্স প্রজেক্ট সরাসরি RDPর ইয়াতে আউটরিচের আরঙের সাথে সরাসরি কাজ করলো, ওরা সরাসরি আরঙের সাথে কাজ করা শুরু করলো ওই মেয়েরা, ওই প্রজেক্ট ইনটেক। আর মানিকগঞ্জ টানিকগঞ্জ যেহেতু অন্য প্রোগ্রামও করতো, তাহলে তারা RDP হয়ে গেল, জামালপুরটাই শুধু সরাসরি আরঙের সাথে কাজ করছে। আর আমরা যারা অন্যরা যারা আছে সারা বাংলাদেশের সব প্রোগ্রাম এক হয়ে গেল। আমাকে তখন, আমি তো অ্যাডমিনিস্ট্রেটর হইলাম এক ব্রাঞ্চের থেকে, 82-তে আমি অ্যাডমিনিস্ট্রেটর হলাম 13টা ব্রাঞ্চের। সেখান থেকে আমি 85-এর অগাস্ট সেপ্টেম্বরে আমি ঢাকায় চলে আসলাম। আমাকে বলা হলো আউটরিচের ব্রাঞ্চগুলো পিছিয়ে আছে, কারণ আমাকে বলা হলো তুমি আউটরিচের দায়িত্ব নাও, তুমি সেটা এদেরকে ডেভেলপ করো, পূর্ণাঙ্গ RDP তৈরি করে দেবে। আমি 1 বছর হেড অফিসে ছিলাম। তারপরে যশোরে একটা প্রবলেম তৈরি হলো, ওখানে আমি গেলাম, আমাকে বলা হলো প্রবলেমটা তুমি সলভ করে আসো। আমি বললাম যে এটা 1 সপ্তাহের প্রবলেম না, আমাকে ট্রান্সফার করে দেন। তো আমি ট্রান্সফার হয়ে গিয়ে ওখানে যশোর, কুষ্টিয়া পুরো এলাকায় আরও ব্রাঞ্চ বানাইলাম। এইগুলো করে তারপরে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ হচ্ছে। একসময় বলা হলো এত সংখ্যার ব্রাঞ্চ এটা ঢাকার থেকে তো অ্যাডমিনিস্ট্রেট করা যাবে না, দ্যাট শুড বি রিজিওনাল ম্যানেজার। তো 3 জন রিজিওনাল ম্যানেজার আমরা প্রথমেই হইলাম। একজন হইলাম আমি, ফিল্ড বেস রিজিওনাল ম্যানেজার। যেহেতু যশোরে আছি, আমাকে তো বলা সহজ, তুমি তাহলে জামালপুর রিজিয়নে, জামালপুর অনেক দিন কাজ করেছো, আরঙের এই প্রোডাক্টগুলোর সাথে তোমার, যশোরে গিয়েও আমি ওই যখন ব্রেকের কাজ করছি তখন যশোরের ওই খেজুর পাতা, এই সমস্ত প্রোডাক্টগুলো, হ্যান্ডিক্রাফটের ওইগুলো প্রোডাক্টগুলো আমি যশোরের সাথে আমি শিলুভাবির সাথে কাজ করতাম। কারণ আমি তারপর আসলাম জামালপুর তো আয়শাদ ফাউন্ডেশনকে বলা হলো তুমি RDP রিজিওনাল ম্যানেজার, বাট আয়শাদ ফাউন্ডেশন তোমার কাছে থাকবে, কারণ তুমি এটাতে মজা পাও। আমি এটা করেছি। তারপরে আরঙের সাথে আমার একটা পার্সোনাল রিলেশনশিপ হলো এক সময়। তো আমি সব প্রোগ্রাম করি, যেখানেই যাই এইটা আমি রাখি। আমি জামালপুর থেকে 91-এর শেষের দিকে আমি রংপুর চলে গেলাম, ওখানে আর ঝামেলা হয়েছিল। রিজিওনাল ম্যানেজার ওয়াজ লাঞ্ছিত বাই দি স্টাফ, তার অ্যাপ্রোচের সমস্যা ছিল, লোকজন খুব, আর ওর মুখের ভাষাটা ভালো ছিল না, এই জন্য লোকজন তারা পিটাইছে। তো আমাকে বলা হলো এরকমের, আমি বুঝলাম যে আমি যাব, আমাকেই যেতে হবে, সমস্যা হইলে তো আমাকেই পাঠায় সব জায়গাতেই। তো আমি আমার বউকে বললাম চলো চলে যাই, এই যে পেপারে দেখা যাচ্ছে, চলো ঢাকা যাই, কালকেই ঢাকা যাই চলো। তো 2টা ছোটো বাচ্চা, ওদেরকে নিয়ে আমি ভৈরবে ঢাকা এসে রেলগাড়িতে একটা উঠাই দিলাম। আমি ছিলাম হেড অফিসে। গিয়ে আমাকে আমিন ভাই বললো যে রফিক সাহেব, রংপুরে যে ঝামেলা হয়েছে গাইবান্ধা শুনছেন তো? বলে আমি রেডি হয়ে আসছি, আমাকে আর বলা লাগবে না, আমি রেডি হয়ে আসছি। কখন যাবেন? আজকে যেতে পারি, চলেন। তুমি বললো চলেন যে আজকেই যাই। তো আমরা 2 জনে চলে গেলাম। আই ওয়াজ বি রিজিওনাল ম্যানেজার দেয়ার ফর অ্যাবাউট 2.5 ইয়ার, 2 বছর ফ্যামিলি নিয়ে। পরে 3-4 মাস পরে ওরা তো বাপের বাড়ি চলে গেছে, ওই রেল স্টেশনে তো পাঠাই দিলাম তো বেরো, আর আমি গেলাম ওখানে। সো 3-4 মাস পরে আবার সব কিছু ঠিকঠাক করে, ওরা তো গন্ডগোলের জায়গা, তো RMকে মানে না, আমারে জানে না আমি শক্ত RM। তো এখন আমি চিন্তা করতেছিলাম কি আমি কি শক্ত থাকবো,
শক্ত থাকলে মায়ের খাওয়ার চান্স আছে, নাকি আমি নরম হব, একটু একটু ততদিনে তো অনেক ম্যাচিউরড হয়েছি, মানুষকে কীভাবে মোটিভেট করতে হয়। আবার এইটা করতে যায় যদি ওরা মনে করে যে আমাদের বীরত্বের কথা শুনে উনি দুর্বল হয়েছে, তাহলে আবার মায়ের খাওয়ার চান্স আছে। আমি বলতেন আমি যেমন ছিলাম তেমনই থাকবো, সুতরাং এটাও ব্রেক দিতে হবে।